রবীন্দ্রনাথের স্নেহধন্যা আশ্রম কন্যা যে কজন আমরা শান্তিনিকেতনে আছি, আজ সবাই এসে মিলেছি এই আমাদের ঘণ্টাতলায়। এই ঘণ্টাতলায় আমাদের কত দিনের পুরনো কত সুখস্মৃতি জড়ানো। ওই শালবীথির গাছ, প্রতিটি গাছ, ওই আম্রকুঞ্জের প্রতিটি গাছের সঙ্গে আমাদের ছোটবেলা থেকে গভীর আত্মীয় যোগ। শীতের হাওয়ায় যখন এইসব গাছের শুকনো পাতা ঝরে পড়েছে, সেই ঝরা পাতার সঙ্গে আমরা খেলা করেছি। আবার বসন্তে যখন সবুজ কচি পাতায় ভরে উঠেছে সব গাছ, আমের মুকুল, শালের মঞ্জরির গন্ধে আমোদিত এই ঘণ্টাতলায়, আম্রকুঞ্জে, শালবীথিতে নানা ঋতু উৎসব উপলক্ষে অভিনয়, নাচ, গান শিখেছি গুরুদেবের কাছে, গান শিখেছি দিনদার কাছে। আশ্রমবাসী সবাই মিলে কত আনন্দ উৎসব করেছি ওই আম্রকুঞ্জে। আবার ওই আম্রকুঞ্জে ঘণ্টাতলায় শালবীথিতে বসে পড়াশুনোর পাঠও নিয়েছি গুরুদেব এবং অন্যান্য অধ্যাপকদের কাছে। আজ আশ্রম বিদ্যালয়ের প্রাচীনতমা ছাত্রী শ্রদ্ধা হেমলতা গুপ্তা, আমাদের টুলুমাসি, আমাদের সঙ্গে এসে মিলেছেন আচার্য নন্দলাল বসুর দুই কন্যা শ্রীমতী গৌরী ভঞ্জ, শ্রীমতী যমুনা সেন। এসেছেন লতিকা রায়, সেকালে শ্রীনিকেতনের একমাত্র মহিলা কর্মী শ্রদ্ধা নলিবালা রায়ের কন্যা। আচার্য ক্ষিতিমোহন সেনের দুই কন্যা শ্রীমতী মমতা দাশগুপ্ত, আমাদের লাবুদি, আর অমিতা সেন। আমরাও দুজনে এই মিলন উৎসবে এসে মিলেছি। আলো বাতাসের মতো সহজভাবে গুরুদেবের অপরিসীম স্নেহ ভালোবাসা আমরা পেয়েছি। সে যে আমাদের কত বড় সৌভাগ্য। অবোধ আশ্রম বালিকা আমাদের মনে সেদিন সে চেতনাবোধ জাগেনি। অমূল্য সম্পদ আমাদের দান করে তিনি আজ ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আজ পরিণত বয়সে বেদনা ভরা মনে আমাদের পরম আত্মীয় মহামানব গুরুদেবকে ঘিরে সেকালের আনন্দ ভরা আশ্রম জীবনে স্মৃতিচারণ করব এই আমাদের ঘণ্টাতলায় বসে। মাঘের বিদায় ক্ষণে মুকুলিত আম্রবনে বসন্তের প্রথম দুতিকা, আষাঢ়ের রাশি রাশি শুভ্র মালতীর হাসি, শ্রাবণের পেলব যুথিকা, আশ্রমের হেবালিকা, আশ্বিনের শেফালিকা, ফাল্গুনের শালের মঞ্জরি। শিশুকাল হতে তব দেহে মনে নব নব যে মাধুর্য দিয়েছিল ভরি, ছিল ঘিরে রাত্রি দিন তোমার বিচ্ছেদহীন প্রান্তরের যে শান্তি উদার। প্রত্যুষের জাগরণে পেয়েছ বিস্মিত মনে যে আস্বাদ আলোক সুধার। আষাঢ়ের পুঞ্জ মেঘে যখন উঠিত জেগে আকাশের নিবিড় ক্রন্দন, মর্মরিত গীতিকায় সপ্তপর্ণ বিথিকায় দেখেছিলে যে প্রাণ স্পন্দন। বৈশাখের দিন শেষে গধূলিতে রুদ্র বেশে কাল বৈশাখীর উন্মত্ততা, সে ঝড়ের কলোল্লাসে বিদ্যুতের অট্টহাস্যে শুনেছিলে যে মুক্তি বার্তা। পৌষের মহোৎসবে অনাহত বিনা রবে লোকে লোকে আলোকের গান, তোমার হৃদয় দ্বারে আনিয়াছে বারে বারে নবজীবনের যে আহ্বান। নববর্ষের রবি যে উজ্জ্বল পূর্ণ ছবি এঁকেছিল নির্মল গগনে, নিত্য নূতনের জয় বেজেছিল শূন্যময়, বেজেছিল অন্তর অঙ্গনে। কত গান কত খেলা কত যে বন্ধুর মেলা, প্রভাতে সন্ধ্যায় আরাধনা, বিহঙ্গ কুজন সাথে গাছের তলায় প্রাতে তোমাদের দিনের সাধনা। তারই স্মৃতি শুভক্ষণে সমস্ত জীবনে মনে পূর্ণ করে নিয়ে যাও চলে, চিত্ত করি ভরপুর নিত্য তারা দিক সুর জনতার কঠোর কল্লোলে। নবীন সংসারখানি রচিতে হবে যে জানি, মাধুরীতে মিশায় কল্যাণ, প্রেম দিয়ে প্রাণ দিয়ে কাজ দিয়ে গান দিয়ে ধৈর্য দিয়ে দিয়ে তব ধান। সে তব রচনা মাঝে ভাবনা কল্পনা কাজে তারা যেন উঠে রূপ ধরি, তারা যেন দেয় আনি তোমার বাণীতে বাণী, তোমার প্রাণেতে প্রাণ ভরি। সুখী হও সুখী রহ, পূর্ণ করো অহরহ শুভকর্মে জীবনের ডালা। পুণ্যসূত্রে দিনগুলি প্রতিদিন গেঁথে তুলি, রচিলহ নৈবেদ্যের মালা। সমুদ্রের পার হতে পূর্ব সমীরণ স্রোতে ছন্দের ধরণীখানি ভরে, এ প্রভাতে আজি তরি পূর্ণতার দিন সরি, আশীর্বাদ পাঠাই নূতরে। এই আশ্রম বালিকা কবিতাটি গুরুদেব বিদেশ যাবার পথে
জাহাজে সমুদ্রের উপরে জাহাজে বসে আমার লাবুদির বিবাহ উপলক্ষে আশীর্বাদ পাঠিয়েছিলেন। কি সুন্দর এই কবিতাটি! যখনই এটা পড়ি তখনই মনে হয় আমাদের সমস্ত আশ্রম কন্যাদের যেন উনি এই কবিতাটির মধ্যে তার আশীর্বাদ রেখে গেছেন। আচ্ছা টুলুমাসি, এই যে আমরা আশ্রম কন্যা, তাদের মধ্যে তো তুমি অনেক দিনের পুরনো প্রথম যুগের আশ্রম কন্যা, তোমাদের সময়কার কথা বলো না, সে অনেক দিনের কথা। আমার ভগ্নিপতি চিঠিমোহন সেন, তার সঙ্গে আমি আসি এখানে 1908 সালের ডিসেম্বর মাসে। তার আগে আর দুটি মেয়েও এখানে এসেছিল, এই দেহলি বলে যে ঘরটা, দেহলির পাশে সেই ঘরটাতে থাকতাম আমরা। শুনেছি আমরা যে এরকম গুরুদেব ইয়েকে, আমার জামাইবাবুকে বলেছিলেন যে আমার ইচ্ছে করে যেমন ছেলেদের একটা বিভাগ করেছি তেমনি মেয়েদের জন্যও আমি আরেকটা বিভাগ করি। সেই শুনে ওই আমার জামাইবাবু নিয়ে এসেছিলেন, আমাকেও নিয়ে এসেছিলেন, এবং ক্রমে ক্রমে আমরা 5টি মেয়ে একত্র হয়েছিলাম। এবং 1909 সনে সে আমাদের দেহলিতে স্কুলটা পত্তন হলো আর কি, বোর্ডিংয়ের পত্তন হলো আর কি। এর আগে ওখানে ওর 2 মেয়েকে নিয়ে থাকতেন তাদের এক দিদিমা। তা তিনি তখন চলে গেছেন, আমাদের নিয়ে থাকতে এলেন মোহিত সেনের স্ত্রী। তার সঙ্গেও আর 2টি তার মেয়ে এলো, মীরা আর বুলা বলে। তারপরেও কিছুদিন পরে বোধহয় রথিদার বিয়ে, এই মাঝখানে রথিদার ফিরলেন, জামাইরাও ফিরল সব। তা সেই রথিদার বিয়ে হলো। বিয়ের পরে গুরুদেবের ইচ্ছে হলো যে ওই বৌমার সঙ্গে আমরাও কিছুদিন থাকি একসঙ্গে। এই করে উনি এই মন্দিরের শান্তিনিকেতন বাড়ি, সেই বাড়িটাতে বৌমাও রইলেন, বৌমা নতুন বউ, সেই জন্যে বড় মা হচ্ছেন দিনুবাবুর মা, তাকে নিয়ে এলেন যে বৌমার কাছে থাকবেন, নতুন বউ এসেছেন ঘরে। সেই আমরাও 5 জন তখন ওইখানেই থাকলাম, শান্তিনিকেতন বাড়িতেই কিছুদিন ছিলাম। সেই সময়ই উনি ওই লক্ষ্মীর পরীক্ষা হলো। কখনো বলতেন যে সব চড়ুই ভাতি করো, কখনো হয়তো গরু গাড়ি করে আমরা বেড়াতে যেতাম। মানে প্রতিমা দেবীর সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে মিশি, এইটা খুব ইচ্ছা ছিল। তা সেই লক্ষ্মীর পরীক্ষাও করিয়েছিলেন তিনি আমাদের দিয়ে। তা সে শিখিয়েও ছিলেন তিনিই আমাদের। পাঠ হয়েছিল খিরির পাঠ নিয়েছিলেন প্রতিমা দেবী। প্রতিমা দেবী খুব সুন্দর অভিনয় করতে পারতেন। আমাকে দেওয়া হয়েছিল কল্যাণীর পাঠ, ওই ঘোষমাঝে একরকম করলাম। আরও সব যারা মেয়েরা ছিল তারা সব পাঠ নিয়েছিল। তো তখন আবার বাইরে মেয়েদের অভিনয়ের কোনো চল ছিল না, অভিনয় চল কিছুই মানে ছিল না। তা সেই জন্য আমাদের অভিনয় কাউকে দেখতে দেওয়া হয়নি আর কি। আচ্ছা, তোমরা 7ই পৌষের মেলা কি? 7ই পৌষের মেলাতেও আমাদের যাওয়ার ছিল না। আমাদের এই মন্দিরের পেছনে একটা উঁচু জায়গা আছে, তাকে আমরা পাহাড় বলি। মহর্ষি ওখানে নাকি উপাসনা করতেন। সেই পাহাড়ের উপর উঁচু জায়গায় আমাদের নিয়ে গিয়ে আমাদের বাজি দেখানো হতো, এইটুকু আমাদের ছিল। আর তারপরে যখন উঠে গেল তোমাদের, হ্যাঁ, যখন ওই নানা কারণে তখন ওর স্কুলটা চালানো সম্ভব হয়নি। 2 বছর পরে ওটা তুলে দিতে হয়েছিল। তো তখন মেয়েদের বিভাগটা তা বলেছিলেন যে আমার স্ত্রী আর যদি বেঁচে থাকতেন তাইলে এ সমস্যা আমার হতো না। তা যাই হোক, চলে যাবে মেয়েরা, কয়েকদিন আমি মেয়েদের সঙ্গে থাকবো,
এই বলে ওই দেহলির ওপরের ঘরটাতে উনি ছিলেন। হ্যাঁ, আমরা নিচে থাকতাম। তখন মহিত সেনের স্ত্রী চলে গেছেন আর কি, মেয়ে মীরাবুলাকে নিয়ে। কে ছিলেন আপনাদের সঙ্গে? তখন ওই প্রভাত মুখোপাধ্যায়, এই এখানকার পুরনো, তার মা ছিলেন। তারও কাতুকালানি বলে 2 মেয়ে, তারা ছিল, আমরা এরকম ছিলাম। তারপরে ওইখানে ওপরে থাকতেন। সেই সময়ই উনি ওই 2টি গান মানে ইচ্ছে করেছিলেন মেয়েদের জন্য একটা করবেন, সেটা পারলেন না, একটু কষ্ট হয়েছিল। সেই জন্য জীবনে যত পূজা হলো না সারা, আর আরো আঘাত সইবে আমার সইবে, এই 2টো গান সেই সময় তারই লেখা। তারপরে যেদিন আমরা চলে আসবো, সব আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন আমরা 3টি মেয়ে বাকি আছি। তো যেদিন আমরা চলে যাবো, শুনছি কি সমস্ত রাত উনি গান গাইছেন। যতবার উঠছি ততবার শুনছি যে উনি গান গাইছেন। সমস্ত রাত ঘুমোননি। মনটা ইয়ে। তারপরে আমরা যখন যাবো শেষার্থীদের গাড়িতে, তখন গরুর গাড়ি করে আবার স্টেশনে যেতে হতো। তো নেবে এসে দেখি কি সেই দেহলির বারান্দা একটা বেঞ্চিতে উনি বসে আছেন, চুপটি করে বসে আছেন। তারপরে আমরা প্রণাম করতে গেলাম, খুব মাথায় আমাদের হাত বুলিয়ে বুলিয়ে আশীর্বাদ করে দিলেন। তারপর অনেক দিন পরে আবার তো শান্তিনিকেতনে আমাদের মেয়েদের হ্যাঁ, বিদ্যালয় আবার উনি করেছিলেন, সময়টা আর উঠে গেল। আচ্ছা, তখন গুরুদেব আমাদের ক্লাস নিতেন, আমাদের তো মহাভারত পড়াতেন। তোদের কিন্তু কবিতা ও লাবু কবিতা পড়াতেন, কবিতা আবৃত্তি করতে শেখাতেন। হ্যাঁ, উনি আমাদের ইংরেজি কবিতা পড়িয়েছেন, আর বাংলা আবৃত্তি করতেও তখন শেখাতেন। তো বাংলা আবৃত্তি করার সময় উনি আমাদের বললেন যে দেখ, ইংরেজি আবৃত্তির একটা ধারা আছে, তার একটা স্টাইল আছে। বাংলা কবিতা পড়তে গেলে ভাবের উপর একটুখানি জোর দিতে হবে, আর ওই যুক্তাক্ষর আর ইয়ে অকারান্ত এর উপরেও একটু নজর রাখতে হবে, এবং বিশেষ জোর দিতে হবে, এবং উচ্চারণ স্পষ্ট হবে। যেমন উনি ইয়ে অম্লাননূতন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে এনিখিলে, নবমল্লিকার গন্ধে সপ্তপর্ণ পল্লবের পবন হিল্লোল ছন্দে শ্যামলের বুকে, নির্নিমেষ নীলিমার নয়ন সন্মুখে। সেই যে নূতন তুমি, তোমারে ললাট চুমি এসেছি জাগাতে, বৈশাখের এ রুদ্র প্রভাতে। মনে রেখো হে নবীন, তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন, যেমন প্রথম জন্ম নির্ঝরের প্রতি পলে পলে। এই যে অকারান্ত ও যুক্তাক্ষর, এইরকম অম্লান, তারপরে অসংখ্য, তারপরে কল্লোল, পল্লব, এইগুলোর উপর জোর দিতে বলেছেন। এই কবিতাটি আবার প্রথম বৃক্ষরোপণে উনি এই আবৃত্তি করা হয়েছিল। 1925-এ প্রথম বৃক্ষরোপণ উৎসব হয় উত্তরায়ণে। আমরা বৈতালিকের পরে ভোর 6টায় সবাই মিলে এসে জড়ো হলাম উত্তরায়ণের সামনে মাঠে, ওই চত্বরে। আর কলকাতা থেকেও অনেকে এসেছিলেন। তো প্রথমে তো গুরুদেব এলেন, শঙ্খ ঘণ্টা বাজলো, গান হলো, বেদ মন্ত্র পাঠ হলো, শাস্ত্রী মশাই স্বস্তি বচন পাঠ করলেন, আর আশ্রম কন্যা আশ্রম জননীরাও ওই আমাদের ওই অর্ঘ্য নিয়ে সব গুরুদেবকে আমরা মানে শঙ্খ ধ্বনির সঙ্গে সঙ্গে আমরা নিবেদন করলাম আর কি। তারপরে সেখানে এই কবিতাটি আবৃত্তি করলো অমিতা ঠাকুর। তারপরে গুরুদেব তখন হলো বৃক্ষরোপণ। 5টি গাছ গুরুদেব তখন লাগালেন, ওই অশ্বত্থ, বট, বেল, আমলকি আর অশোক,
আচ্ছা তারপরে সেটাও উনি লাগালেন মন্ত্রপাঠের মধ্যে দিয়ে। আর আমরা ওই আশ্রম জননী এবং আশ্রম কন্যারা ওই পঞ্চবটিকে 3 বার প্রদক্ষিণ করে তার মধ্যে জল আমরা গাছের মধ্যে জল দিলাম। আর তারপরে সেই সবশেষে ওই মরু বিজয় কেতন গানটা হলো, সেইবারই গানটা রচিত হয়। তারপর তো একটু জলযোগের ব্যবস্থা ছিল, সবই ছিল। আর রাত্রে আমরা লক্ষ্মীর পরীক্ষা করে অভিনয় করে গুরুদেবের জন্য ওই অভিনয়টা করেছিলাম। কি পাঠ নিয়েছে? ও অমিতা হয়েছিল ক্ষীরি, অমিতা ঠাকুর। আর গৌরীদি হয়েছিল মালতী, মনে পড়েছে। আর আমি হয়েছিলাম রানী। আর এই অমিতা, যমুনা আর লতিকা কিনিবিনি কাশি হয়েছিল। আচ্ছা গৌরীদি খুব ভালো করেছিল। আচ্ছা লাবু, তোকে তো একটা গুরুদেব, তো যখন নতুন বিয়ে হলো তারপরে শৈলেন্দা বিদেশে গেলেন, একটা ছবি এঁকে দিয়েছিল, বিরহের বলে একটা ছবি এঁকে দিয়েছিল। সে ছবির ঘটনাটা খুব মজার। আমার বিয়ের পর একবার উনি বিলেত গেলেন, আমি তখন শান্তিনিকেতনে মার বাবার কাছে ফিরে এলাম। সে সময় গুরুদেব এখানেই ছিলেন। তো গুরুদেবের সঙ্গে তো আমরা বেশ অন্তরঙ্গ ছিলাম, আর তিনিও আমাদের সমবয়সীর মতোই ব্যবহার করতেন আমাদের সঙ্গে। যখন তখন তার কাছে চলে গিয়েছি, অনেক রকম আবদার করেছি, আবল তাবল বকেছি, কখনো তিনি বিরক্ত হতেন না। তাই আমার স্বামী যখন বিদেশে ছিলেন তখন আমাকে এইটা নিয়ে আমার সঙ্গে খুব সবসময় হাসি তামাশা করতেন। কখানা চিঠি পেলাম, এত চিঠি লিখছে কেন। একবার উনি খবর পেলেন যে এয়ার মেলে 2টো, অর্ডিনারি মেলে 1টা, 3টে চিঠি 1 সপ্তাহে এসছে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে এবার কটা চিঠি পেয়েছিস? আমি বললাম 3টে। তখন উনি একেবারে অবাক হবার ভান করে বললেন, সে কি, একটা সপ্তাহে 3টে চিঠি? এ তো বাবু ভালো নয়, এ তো ভাবি জামাইদের পক্ষে ভয়ানক খারাপ দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছে। তারপরে একদিন উনি একটা খুব সুন্দর পোর্ট্রেট এঁকে আমাকে উপহার দিয়ে বললেন যে এই ছবিটা আমি তোকে দিলাম, এই ছবিটা তোর কাছে রাখলে, এটাকে দেখলে আমার মনে হয় তোর বিরহের দুঃখটা কিছুটা লাঘব হবে, তুই এটা তাহলে তোর কাছে রাখ। এটা শৈলেন্দারই ছবি, হ্যাঁ, তোর স্বামীর ছবি এঁকেছিল। আচ্ছা আচ্ছা, ওই যে লাবু বললো যে লক্ষ্মীর পরীক্ষাতে তুমি মালতী পাঠ করেছিলে এবং খুব ভালো পাঠ করেছিলে, সেই জন্য ধরা পড়ে গেল। আমাকে আসতে হলো। আচ্ছা গৌরীদি, হ্যাঁ, তো নটির পূজা হলো। তারপরে আবার অনেকদিন বাদে অবশ্য চণ্ডালিকা হলো, গদ্য চণ্ডালিকা। গদ্য চণ্ডালিকা হয়েছিল লেখার নৃত্য চণ্ডালিকার আগেই। তাতে মাত্র 2টি পাঠ ছিল। এক মা, ইন্দু লেখা ঘোষ, আর প্রকৃতি মেয়ে, সেটা আমার পাঠ ছিল। তখন ওটা হয়েছিল গুরুদেবের একটা জন্মদিনে 1935 সালে। পয়লা বৈশাখে ওটা সিংহ সদনে অভিনয় হয়। আর আমাদের রিহার্সাল নিতেন ওই উত্তরায়ণের পশ্চিম দিকের বারান্দায়। তখন গুরুদেব একটু অক্ষম হয়ে গেছেন, উঠে হেঁটে আমাদের রিহার্সাল দেখাতে পারতেন না। উনি বসে বসেই দেখাতেন, কিন্তু এত সুন্দর বর্ণনা এবং ব্যাখ্যা করে দিতেন যে আমাদের একটুও বুঝতে অসুবিধা হতো না। ওর সেই বর্ণনা বা ব্যাখ্যাতেই আমরা সব ধরে নিয়ে ওর মনের মতন করেই অভিনয় করতে পারতাম। এখনও আমার কাছে ওনার হাতের একটি বই আছে, তাতে উনি যত্ন করে আন্ডারলাইন করে দিয়েছেন, দাগ দিয়েছেন, কোথায় কীরকম অ্যাকশান দিতে হবে, কীরকমভাবে উচ্চারণ করতে হবে, এসবভাবে সেই বইটি এখনও যত্ন করে আমি রেখে দিয়েছি। আর সেই বইয়ের মলাটের ওপরে একটা ছবি এঁকে দিয়েছি, সুন্দর ছবি। সেটা হয়তো মনে হয় মায়ের ছবি এঁকেছেন, মা যখন মন্ত্রপাঠ করছে দেখে সেই রকমই মনে হয়। একটু ভয়ঙ্কর পোজ, মানে ভঙ্গিটা খুব ইয়ে। গান ছিল। আচ্ছা, গানে তখন কি তোমার সেবার নাচও নি? নাচ
ছিল না, নাচ ছিল না। ওই বসে কখনো উঠে দাঁড়িয়ে অভিনয়ের ভঙ্গি। কিন্তু বোঠান দু একটা গানের মধ্যে নাচের ইচ্ছা প্রকাশ করেছেন যে এটাতে বেশ নাচ হবে, হোক। কিন্তু গুরুদেব বললেন না, এতে এর ভাবটা নষ্ট হয়ে যাবে, ওতে নাচ হবে না। বড় জোর তুমি একটু উঠে হেঁটে দূরে চলে গেলে, কিন্তু সেটা অভিনয়ের মতন ভঙ্গি হবে, নাচের মতন হবে না। আর সাজাতেন কে তোমাদের তখন? সাজাতেন আমার বাবাই সাজাতেন, নন্দলাল বাবু। হ্যাঁ, মানে সাজাবার ভারটা ওর ওপরেই ছিল। আচ্ছা। মানে বরাবর উনি ভেবেছেন, রিহার্সালের সময় বসে পরামর্শ দিয়েছেন গুরুদেব যে এরকম হবে। উনি যেটা ইচ্ছে করেছেন বাবা সেটা প্রকাশ করতে পেরেছেন। সেজন্যে যত বিশেষ যাদের পাঠ তাদের বাবাই সাজাতেন। একবার মনে আছে ঋতুরঙ্গতে ওই নটরাজের ইয়েতে সাজালেন বাসুদেব। এইটা বিশেষত্ব ছিল যে বাসুদেব তো কালো মূর্তি, তার রংটা ময়লা, কিন্তু তাকে ফর্সা করবার চেষ্টা করেননি মোটে। ওই কালো রঙের ওপরে একটু গেরি দিয়ে একটু ব্রোঞ্জ দিয়ে এমন সুন্দর হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন একবারে পাথরের মূর্তিটা। এইটাই ও ছিল, কালো রঙকে সাদা করবার চেষ্টা করেনি। যমুনা যখন চিত্রাঙ্গদা হলো, ওকেও কখনো রং মাখাননি। আর এই চণ্ডালিকার পাটে মায়ের কি পোশাক ছিল আমার মনে নেই, কিন্তু নিজেরটা এখনো খুব মনে আছে। উঁচু ঘাগরা ছিল, অ্যাপ্লিকের কাজ করা, আর কোমরে তার কড়ির কাজ করা, থোপনা টোপনা কড়ি দিয়ে করা। আজকাল মেয়েরা যেমন স্কার্ট পরে সেই রকম উঁচু, সেই জন্য পাটা পুরো খোলা, পায়ে দুটো মল, একটা পায়ের গোছের কাছে আবার মাঝখানে দুটো মল, হাতে কাঁকন, মাথা চূড়ো করে চুল বাঁধা, গলায় পুঁতির মালা। এই পোশাকটা এখন আমার চোখে নিজের মনে খুব গেঁথে আছে। আমার মনে হয় এই অভিনয় দেখে উনি এত খুশি হয়েছিলেন, তখন উনি বোধহয় হেমন্তবালা দেবীকে একটা চিঠিতে লিখছেন যে নন্দলাল বোসের মেয়ে গৌরী যে কি সুন্দর অভিনয় করে, সে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, লিখেছিলেন, খুব সুন্দর। আমারও একটা অভিজ্ঞতা আছে। এই নাটকের পরে যখন ওকে প্রণাম করতে গেলাম, উনি আমাকে বললেন, এই তুই গান্ধারী সাজবি? তাহলে আমি ধৃতরাষ্ট্র হই। ওর এত ভালো লেগেছিল যে ওর নিজেরও অভিনয় করবার ইচ্ছে হয়েছিল। আচ্ছা, তারপরে তোমরা আবার বেশ কিছু পরে বোধহয় বশীকরণও করেছিল। হ্যাঁ, বশীকরণটা হলো ওর শেষ জন্মদিনে। শেষ জন্মদিনে হলো, তখন ওর 80 বছর পূর্ণ হয়েছে। বশীকরণ করলাম আমরা আশ্রমের কর্মীরা মিলে। তাতে পাঠ ছিল, ক্ষিতীশ রায় ছিলেন, আমার স্বামী সন্তোষ ভঞ্জ ছিলেন, গোসাইদিও ছিলেন, কণিকা মুখোপাধ্যায়, মোহর ছিল, নিরুপমার পাঠ, আমার শ্যামা সুন্দরী, আর বাড়িওয়ালা ছিলেন মিত্তির মশাই। আবার বনমালীও ছিল, বনমালীও আমাদের সঙ্গে ইয়ে করেছিল। লতিকা, তুমিও তো ছিলে। তোমার মাতাজি, হ্যাঁ, তুমি কি করলে? মাতাজির পাঠ হয়েছিল। আচ্ছা, মাতাজি সেই সব মন্ত্র পাঠ, সিং টিং নানা রকম সমস্ত। উনি তো সেই সেই উত্তরায়ণের গোল বারান্দা পূব দিকে, সেইখানে ওকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল। আমরা তারই সামনে তাকেই অভিনয় দেখাচ্ছি। আর আমার সেই মাতাজির মন্ত্রপাঠ শুনে ওর কি হাসি, হো হো করে হেসে হেসে লাল হয়ে যাচ্ছে। তারপরে যখন বশীকরণ শেষ হয়ে গেল, আমরা ওকে আবার প্রণাম করতে গেলাম, তখন বললেন, খুব ভালো হয়েছে তোদের এই হ্যাঁ। তাই এইভাবে তো প্রথম শেষে খুব ছোটবেলা থেকে। কিন্তু ছোটবেলায়, একেবারে ছোটবেলা আমরা মনে আছে সেই 9 বছর 9 বছর বয়সে, তখন তো অভিনয় না, তখন গানের উৎসব হতো কলকাতায় জোড়াসাঁকোয় বর্ষামঙ্গলা। কিন্তু তখন তো পাবলিককে দেখানো চলবে না, মেয়েরা, এখন সেই বিশিষ্ট অতিথিরা ওই জোড়াসাঁকোর তলায় স্টেজ করে সেইখানে দেখানো হলো আমাদের সব। আমরা মাথায় লাল পেরে শাড়ি পরে, মাথায় কাপড় দিয়ে সেই বউ সেজে সব বসলাম, বসে গান করলাম। এই আমার খুব মনে আছে ভালো করে। আচ্ছা, বসন্ত উৎসবে তুমি? কিন্তু একে একে উনি এই বাধা নিষেধ সব কাটিয়ে আমাদের নিয়ে শেষ পর্যন্ত সেই পাবলিক স্টেজেও উঠেছিল, সেখানেও আমরা করেছি। সেই বসন্ত নাটক যেবার, সেইবারে আমি বোধহয় প্রদীপ শিখা নিয়ে ধীরে ধীরে এই গানটা করেছিলাম। উনি আমাকে সমস্তটা দেখিয়ে দিয়েছিলেন, সেই বিরাট একটা প্রদীপ শিখা,
নিয়ে আমি তো খুব ছোট্টখাট্ট ছিলাম, সেটার আবার শিখাটা কিভাবে বাতাস থেকে আড়াল করতে হবে কাপড় দিয়ে, সেটাও উনি সমস্ত বুঝিয়ে দিয়েছিলেন। তা আমি তো সেই স্টেজের একটা উইং থেকে আরেকটা উইং পর্যন্ত সেই কাঁপতে কাঁপতে শিখাও কাঁপছে, আমিও কাঁপছি, করতে 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 গান করে করে গিয়ে পৌঁছলাম। তারপরে এসে তো বসেছি, সবাই খুব হাসছে, বলছে তুমি একাই গান করেছো। আমি তো জানি না, আমি ভেবেছি আমার পিছনে কেউ সব সাহায্য করছে। আমি তখন কিন্তু আমার খুব ভয় করছে, সে কি কথা। এইভাবেই আমরা তো ওখানে করেছি। কিন্তু যখন মনে আছে, সে যখন আমরা সেই স্কুলে পড়তাম, এই তখন থেকে তুমি সেই অভিনয়ের রিহার্সেল টিহার্সেল একটু একটু শুরু করেছি, যখন তখন দেখা। হ্যাঁ, কিন্তু এইসব মেয়েদের স্লিপ দিয়ে দিয়ে সব পাঠিয়ে দিতেন, কারকে ক্লাস থেকে ডেকে নিয়ে যেতে হবে। সব মাস্টারমশাইরা কিন্তু বিরক্ত হতেন, কিন্তু কিছু বলতে পারতেন না, গুরুদেবের ওপরে তো। কিন্তু আমাদের অঙ্কের মাস্টারমশাই ছিলেন জগদানন্দ রায়, তিনি তো স্পষ্ট বক্তা, তিনি কাউকে কিছু গ্রাহ্য করতেন না। তিনি বলতেন যাও যাও, এই নাচ করো, গান করো, অভিনয় করো, পড়াশোনা করতে হবে না। চুপ করে শুনতাম, শুনে আস্তে আস্তে সেখান থেকে পালিয়ে যেতাম। এইরকম ভাবে আমরা গেছি। তবে কি জানো, আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দও খুব ছিল। সত্যি কথা। সেই বর্ষার সময় যখন ঝম ঝম করে চারিদিকে বৃষ্টি পড়তো, আমরা তখন হয়ে গেল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে চারটে চারটে ঘন্টা, এই তো ঘন্টা তলা, এইখানেই আমরা ঘন্টা বাজতো চারটে চারটে করে। আমরা সব আসন বই গুটিয়ে নিয়ে আর এই সিংহ সদনে এসে বসে পড়তাম। আর দিনটা আমাদের সেই সুরপুরি, ওইখান থেকে উনি ছাতা মাথায় দিয়ে তক্ষুনি ছুটতে ছুটতে চলে আসতেন। এসে সেই যে আমাদের গান বসতো, বর্ষার গান, বেলা 11টা পর্যন্ত কোথা দিয়ে যে বর্ষা কেটে গেল আর সারা সকালটা চলে গেল কেউ বুঝতে পারতাম না। এরকম ভাবে আমরা খুব আনন্দে পড়াশোনার সঙ্গে গানটা এত সুন্দরভাবে আমরা করে গেছি যে পড়াশোনাটাকে আমাদের কষ্ট বলে কোনোদিন মনে হয়নি। আর ওই যে আমাদের রিহার্সালের সময় সে ঝড় এলো, মনে আছে? হ্যাঁ, সেটা সেই সময়টা। কিন্তু তার আগে আমার আর একটা কথা মনে আছে, গুরুদেবের যাওয়ার আগে সেই কথাটা। গুরুদেব যখন চলে যাবেন, আমি, তুমি, অমিতা, যমুনা, আমরা তিনজনে সব দেখা করতে গেলাম। তখন গিয়ে তো দেখি উত্তরায়ণের দোতলায় উনি ইজি চেয়ারে বসে আছেন। আমরা গিয়ে প্রণাম করলাম, প্রণাম করে বসলাম। উনি হেসে বললেন 3 গ্রেসেস। তারপরে আমাকে বললেন, কিরে তুই তো একদিন বোর্ডিংয়ে ছিলি, বল তো এখন কেমন কিচেন হয়েছে? আমি বললাম আমাদের চেয়েও কিন্তু ভালো কিচেন হয়েছে। শুনে বললেন, বড় হিংসুটি তোরা, কিন্তু তোদের কিচেন কি কম ভালো ছিল? চুপ করে রইলাম। তারপরের দিন উনি বাসে করে আমাদের ওই পাশ দিয়ে, ছাতিমতলার পাশ দিয়ে গেলেন। চুপ করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, চোখ দিয়ে জল পড়তে লাগলো। আস্তে আস্তে ওকে সেই কিচেনের সামনে এনে দরজাটা খুলে ওকে দেখানো হলো নতুন কিচেন, হ্যাঁ কিচেনের। কিন্তু তখন আমাদের এখানে আরো অনেকগুলো লাইট পোস্ট বসছে। উনি শুনেছি উনি সবাইকে বললেন, তোদের পুরোনো আলোকে বিদায় দিয়ে তোরা নতুন আলো নিয়ে আসছিস। সত্যি সে কথা মনে করলে তখনও তো বুঝিনি যে সে কথাটা সত্যি গুরুদেবের নিজেরই কথা। তারপরে সেই আর একটা দিন, সেই দিন আর সেইটাই খুব মনে আছে, সেই দৃশ্যটা। একদিন নববর্ষের আগে খুব আমাদের রিহার্সেল জমেছে। সেই উত্তরায়ণের পশ্চিম দিকের বারান্দায় আমরা বসে করছি। তখন হঠাৎ কালো মেঘ করে একেবারে পশ্চিম দিকে একেবারে ঘিরে উঠলো ঝড়। গান করতে করতে আমাদের তো খুব ইচ্ছে করছে বেরিয়ে যায়, কিন্তু গুরুদেব তো রয়েছেন, কিছু বলতে পারছি না। গুরুদেবের কিন্তু মনে হয়েছে যে এই ঝড়ে তো বেরোতে হবে। উনি আমাদের সবাইকে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছে। আমরা তো খানিকক্ষণ খুব মজা করে ছুটোছুটি করে, তারপরে গুরুদেবের সেই সাদা দাড়ি, সাদা চুল ঝড়ের হাওয়ায় উড়ে যাওয়া, সেই অবাক হয়ে সেই দেখছি, আমরা আর কিছুই দেখছি না। যমুনা, তুমিও তো ছিলে তখন। সেই তাই বলছি যে এই যে গুরুদেবের যে সব একটা প্রত্যেক ঋতুতে যে এখানকার বদল আর তাইতে যে আনন্দ পাওয়া, সে আমাদের মনে আছে যে সেই শীত, বর্ষা, গ্রীষ্ম প্রত্যেক ঋতু যেখানে যে বদলে বদলে যাচ্ছে,
তাতে আমরা কত আনন্দ করেছি। এই পৌষ মাস যেই এলো সেই এত ঠান্ডা, কনকনে ঠান্ডা, তার মধ্যে একদম ভোর 3টের সময় উঠে কাঁপতে 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 সেই গোয়ালপাড়ায় মাইল 3 হেঁটে গিয়ে সেই আমাদের রস খাওয়া। রস খাওয়াটা কিছু না, ওই যে যাওয়ার একটা আনন্দ, হই হই করে গেলাম, তাই রস খেলাম। সেই রকম তারপরে এই শাল ফুল ফুটলো, শালবনে গেলাম হ্যাঁ বসন্তকালে, সেই শাল ফুল পেড়ে মাথায় গায়ে সব পরে টরে, তাতে খুব ভালো যে খুব সাজা হয়েছে একদম। হ্যাঁ একদম সাজ পোশাকে কিছু ছিল না। আর বৃষ্টিতে ভেজাটা তো আমাদের একটা ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল। তখন তো এখানে খোয়াই এখন তো দেখাই যায় না, এই খোয়াইয়ের নামলে তাই বৃষ্টি আসতো আর সমস্ত আশ্রম ধোয়া জল সেখান দিয়ে একদম নদী হয়ে বয়ে যেত, তার মধ্যে দিয়ে আমরা দৌড়ে 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 সব চলে যেতাম। সেই সব নানান রকম হয়ে সব ছিল। তা একবার আমার মনে আছে ওই এতে গোয়ালপাড়াতে সে কি একটা বোধহয় দোলের সময়, আমার খুব সম্ভব মনে হয় কোনো কারণে দোল এখানে না হয়নি, ওইখানে একটা পিকনিক হয়েছিল। তা সেখানে আমরা সমস্ত আশ্রমের সকলে ওখানে আমরা গেছি। ওখানে আমাদের পিকনিক হচ্ছে, হঠাৎ দেখি গুরুদেব এসে হাজির হয়েছে। হ্যাঁ সে রাস্তায় আল টাল কেটে টেটে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে উনি গেলেন, গিয়েই তারপরে ওখানে ওনাকে একটু বসবার সুন্দর করে বসবার জায়গাটায় করে দেওয়া হলো। উনি অনেক কবিতা পড়লেন সেদিন, কিন্তু উনি বেশ তৈরি হয়ে হ্যাঁ নিজে সেজে গুজে গিয়েছিলেন বেশ। হ্যাঁ 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 সেই আর কি কবিতা পড়লেন। তারপরে অনেক গান হলো, কিন্তু কোনো তৈরি ছিল না আমাদের আগে থাকতে। গান হলো, তারপরে নাচ। তা আমার বাবা ছিলেন, তিনি ছিলেন, তিনি আমাদের সেই পাতা দিয়ে মুকুট করে পলাশ ফুল দিয়ে সব সাজিয়ে টাজিয়ে দিল। সেখানে নাচও হলো, নাচ টাচ হলো, সেখানে রীতিমতো উৎসব হলো আর কি। খুব সকলে সেদিন আমরা আনন্দ করেছি। আর এই যে পাতার সেই গয়না টয়না না, এই গয়না আমার মা খুব সুন্দর সুন্দর গয়না করতে পারতেন, কাঁঠাল পাতার উপর দিয়ে করতেন। তা একবার মনে আছে ঠিক এই গৌর প্রাঙ্গণে, এ তো প্রত্যেক পুজোর ছুটির আগে এ হতো, আনন্দবাজার হতো। তা সেই আনন্দবাজারে সেবারে আমার মনে আছে আমাকে ওই পদ্ম পাতার উপর দিয়ে সেই সুন্দর করে সে সব নানান রকম গয়না টয়না করে আমাকে সাজিয়ে সেগুলো দিয়েছিলেন। তা আমি সেইটা মাথায় করে সব বিক্রি করছিলাম। আর এইখানে যে এখানে মাধুরী বিদ্যালয়, এইখানে একটা বসবার জায়গা হয়েছিল, গুরুদেব এসে এইখানে বসেছিলেন। তা আমিও সেই সব শুদ্ধ ফুল টুল দিয়ে ওনার কাছে গেছি বিক্রি করতে। তা যেতেই উনি বলেন যে আমি তো ডালা শুদ্ধই কিনে নিলাম। সে আমার সব ডালা শুদ্ধই সব ফুল কিনে নিলেন, নিয়েই আবার তক্ষুনি ফেরত দিলেন, বলেন যা আবার তুই বিক্রি কর। তা আমার দুবার লাভ হয়ে গেল আর কি। দরিদ্র ভান্ডারে যেত তো ওই সব পয়সাটা দরিদ্র ভান্ডারে যেত, সেই ফুলগুলো সব আর কি আবার বিক্রি করে আমি সব অনেক সেবারে অনেক টাকা দিয়েছিলাম, আমার সেটা মনে আছে। সেই তারপরে তো এরকম তো করেছিস, কিন্তু তোর যে বিশেষ, তুই তো গুরুদেবের সমস্ত নৃত্যনাট্যেতে অভিনয় করেছিস মেইন পার্টে। তার মধ্যে তোর সময়টা দিয়ে মণিপুরি, দক্ষিণী নাচ সবকিছু এসে গেছে। তা চিত্রাঙ্গদাতে বোধহয় সব থেকে তোদের একেবারে টেকনিক দিক থেকে একেবারে প্রধান হয়ে এসেছিল। তা সেটাও তখন গুরুদেব তোদের সেইভাবে শিখিয়েছিলেন আর কি। আমরা তো এখানে ছোটবেলা থেকে নাচটা হচ্ছিল প্রথমে ভাবেতে, তারপরে একটু গরবাও এসেছিল সময়, তারপরে মণিপুরি এলো, তারপরে দক্ষিণী ফোক ডান্স এলো, তারপরে কথাকলি এলো। এখন তখন সব এখানে মাস্টাররা এসে গেছেন। তা সেই মাস্টারদের কাছে আমরা তখন রীতিমতো ক্লাস করছি আর কি। তা সেই ক্লাস করে তো আমাদের অনেক বিদ্যেই বেড়ে গেছে আর কি। তা গুরুদেব বললেন যে তা এখন তো এগুলো তো সব তো এখন কাজে লাগানো যায়। তো চিত্রাঙ্গদাতে তাই জন্য সেগুলো সমস্ত নাচেতে ভাবের চেয়ে ভাবটাই প্রধান ছিল আর কি। গানটা উনি সবসময় বলতেন যে তোরা গানটা নিবি, ওই তালের সঙ্গে নিয়ে ওই গানটার অর্থটা সেটাকে না ভুলে সেইটা প্রধান রেখে তারপরে নাচটাকে করতে হবে। তা সেই গানটাকে রেখে তার নাচের অনেক তাল ঢুকানো হয়েছিল। তা চিত্রাঙ্গনের বেশিরভাগই নানান মণিপুরি ছিল, দক্ষিণী ছিল, তাতে খুব দ্রুত নাচও ছিল, খুব ধিমে নাচও ছিল, নানান রকম নাচ ছিল। তা আমার মনে আছে সেই ওটার শেষ যে নাচটা আমি চিত্রাঙ্গনা রাজেন্দ্র নন্দিনী, সেই জায়গাটা একবার গুরুদেব আমাকে একটু বিশেষ করে বলেছেন যে ওই সময়টা যখন করবি তো সেখানে খুব যে নাচের দরকার আছে তা না, কিন্তু তোর দাঁড়াবার ভঙ্গিতে আর
এতে এমন একটা থাকবে যেটা তুই রাজেন্দ্র নন্দিনী, সে কথাটা ভুলে যাবি না, সেইটে মনে রেখে তুই ওইটা করবি। তারপরে তো অনেক দিন এরকম তো এখানে অনেক করেছি। তারপরে আমরা আমাদের যখন গুরুদেব আমাদের সঙ্গে শেষবার যখন গেলেন, আমরা এই চিত্রাঙ্গদা নিয়ে যাওয়া হলো আমাদের বাইরে, সেই পাটনা, এলাহাবাদ, এতে লাহোর গেলাম, লাহোর থেকে দিল্লি। তা সেইবারে মনে আছে, আমাদের যখন দিল্লি এসেছি তখন মহাত্মা গান্ধী তখন গুরুদেবকে বললেন যে আপনার শরীর এত অসুস্থ, আপনি আর এটা করতে পারবেন না, আপনার যা প্রয়োজন, যা টাকার জন্য আপনি ঘুরছেন তো সেটা আমি জোগাড় করে দেবো। তা সেইটাই গুরুদেব বন্ধ হয়ে গেল। তা সেটাতে আমাদের খুব দুঃখ হয়েছিল, কেননা যখনই কোথাও কিছু নাটক টাটক হতো গুরুদেব সবসময় স্টেজের একপাশে সবসময় থাকতেন, তার তিনি উপস্থিত থাকতেন, সেটা আমাদের একটা খুবই ভরসা, কি উনি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের কোনো কিছু তাতে একটা মনে বল পেতাম। সেইটাই আমাদের খুব মনে হলো এরপরে যখন যাব। হ্যাঁ হ্যাঁ, তা সেটাও তো, আর আমাদের সবসময় সঙ্গে থাকতাম বলে আমাদের ছোটোখাটো কার কি হচ্ছে, কার অসুখ করছে, কার কি হচ্ছে, সেগুলো সবই উনি দেখতেন। তাই এইরকম দেখতেন, কিন্তু আবার একদিকে করাও ছিলেন খুব। যখন এইসব রিহার্সাল টিহার্সাল হতো না, রিহার্সালের সময় কোনোদিন আমরা এটা ওটা করতে পারিনি। যখন রিহার্সাল হতো, রোজকার রিহার্সাল হতো, রোজই স্টেজে হওয়ার মতন। যখন আরম্ভ হতো তখন সমস্ত সকলকে উপস্থিত হবে, গানের আসবে, বাজনার লোক আসবে, যারা সাজাবে তারা সকলে আসবে, তবে আরম্ভ হতো রিহার্সাল। তা এই রিহার্সালের সময় যদি কখনো কিছু কেউ করতো, তা সেটা ভীষণ বিরক্ত হতেন। একবার মনে আছে, একদিন আমাদের মধ্যে কেউ একই স্টেজের মধ্যে কোনো একটা জিনিস পা দিয়ে ঠেলে দিয়েছিল, তাতে উনি এত বিরক্ত হয়েছিল এবং সেই একজনের জন্য আমাদের সকলকে খুব বকলেন। সে বকরিটা এখন আমাদের মনে আছে। হ্যাঁ, তারপরে তো সাপমোচন, আমার শেষ নাচ সাপমোচন। তুইও তো সাপমোচন করেছিলি না? সাপমোচন যে নাট্যটা রচনা হলো, তার পেছনে বিশেষ সুন্দর গল্প আছে। 70 বছরের জন্মোৎসব হবে, কলকাতায় মহা উৎসব পড়ে গেছে সব। আমি আবার সেবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব, সেজন্য আমি নটির পুজো আমাদের এখানে হচ্ছে, নটির পুজো আমি তাতে যাইনি, কেননা আমার তো পরীক্ষা দিতে হবে, বাড়িতে বসে পরীক্ষার পড়া করছি। এমন সময় কলকাতা থেকে ওদের ছাত্র সংঘ থেকে কয়েকজন এখানে এলেন। এসে তার মধ্যে আমার মনে পড়ে প্রতুল গুপ্ত মশাই, কালীপদ দা, খেমেন সেন, অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, জগদ্ধাত্রী বাবু, এরা এসে আমাদের বললেন যে আমরা একদিন ছাত্রদের দিনে আপনারা কিন্তু একটু নাচ করবেন। আমরা তো পরীক্ষা আমি দিতে পারবো না, বলে না পুরনো নাচ করবেন, যার জন্য রিহার্সাল লাগবে না। তখন মনে আছে যমুনাতে আমাতে গেলাম গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বললাম যে এরকম এসেছে। উনি ভীষণ খুশি হয়ে তক্ষুনি সেই গীতবিতান এনে আমাদের বললেন, তুই এটা কর, তুই এটা কর, পুরনো নাচ, আমাদের তার রিহার্সাল লাগবে না। তো আমরা উৎসাহ করে করছি। ঠিক 3 দিন বাদে গুরুদেব আমাদের ডেকে পাঠালেন। ডেকে গিয়ে দেখি উত্তরানে বসে আছেন, হাতে একখানা খাতা। তা বললেন, দেখ তোরা সবাই ভালো নাচিস, পুরনো কেন করবি, দেখ তোদের জন্য আমি একটা নতুন নাটক লিখেছি, ভালো লাগে কিনা। তখন উনি ওই সাপমোচনটা পড়ে শোনালেন, কি ভালো লাগলো যে বলবার নয়। তক্ষুনি মহড়া আরম্ভ করে দিলেন। শান্তিদা সাজলেন রাজা, আমি সাজলাম রানী, আর সবাই করতে লাগলাম। শান্তিদার হয়ে গেল হাম। তো তখন ওই হ্যারি টিম্বার্স ছিলেন আমেরিকান, ওই শ্রীনিকেতনে, উনি খুব ভালো বিদেশি নাচ করতেন, রাশিয়ান নাচ করতেন, তাকে ডাকা হলো। তো তিনি রাজার পাঠ করছেন, খুব সুন্দর করেছিলেন। আচ্ছা, সেইটা আমার জীবনের বড় অত্যন্ত অমূল্য সম্পদ আমার রয়েছে। আমরা চলে গেলাম গুরুদেবের সঙ্গে শান্তিনিকেতন, কলকাতায় গিয়ে ওই তেতলা বাড়ি, তেতলার ওপরতলাতে রোজ ডক্টর টিম্বার্স আর আমার নিয়ে উনি নিজে প্রতিটি পাঠ, প্রতিটি নাচের ভঙ্গি, সমস্ত কোথায় কি অভিনয়, সব দিনের পর দিন শিখিয়ে যাচ্ছেন, নিজে গান করে, কখনো নুটুদি। আমার মনে আছে, তুমি কি কেবলই ছবি, এই গানটা যখন উনি শেখাচ্ছেন টিম্বার্সকে, সে যে কি অপূর্ব শিখিয়েছিলেন, সেই নাচ আমার এখনো যেন চোখে দেখতে পাই। তারপরে তো আমাদের যেদিন হবে তার আগের দিন সব রিহার্সেল হতো। সেই রিহার্সেলে অবনবাবু আসতেন, গগনবাবু আসতেন, সমরবাবু, কলকাতার যত গণ্যমান্য ব্যক্তি সব আসতেন। সেদিন বিচিত্রার হলে হলো, আমাদের বেশ সমস্ত নাচ, সবাই খুব তৃপ্ত যে ভালো হয়েছে। আমরা শুতে চলে গেলাম। পরের দিন হবে, ভোরবেলা অন্ধকার থাকতে দেখছি
আমাকে মীরা দিয়ে এসে ডাকছেন, গুরুদেবের মেয়ে, হুম, অমিতা অমিতা বাবা তোকে ডাকছে। হুম, আমি বললাম এত সকালে আমি যেতে পারবো না। তখন নুটুদি বলে সে কি, গুরুদেব ডাকছেন, তুই যা। তখন আমি উঠে তাড়াতাড়ি গিয়ে ওখানে দাঁড়ালাম। হুম, তখন গিয়ে দেখি উনি ওই বিচিত্রার একটা কোণের ঘরে বসে আছেন, ভালো করে আলো হয়নি, আর সামনে ওরা চায়ের ট্রে সাজানো, দুটো পেয়ালা, আমাকে এক পেয়ালা চা দিলেন, উনি নিজে খেলেন, খেয়ে বললেন দেখ কালকে তুই যে সখী আঁধারে একেলা ঘরে করেছিস তার একটা জায়গা আমার মনে হচ্ছে তোর একটু অন্যরকম করতে হবে, ঠিক হয়নি। তার মানে ওইটা ওনাকে পারফেকশন না হওয়া পর্যন্ত উনি করবেন। সেই রাত্রে হ্যাঁ, তখন উনি উঠে দাঁড়িয়ে আমাকে সেই মনে আছে এখনো বললেন যে ঝড়ো ঝড়ো নীরে নিবিড় তিমিরে সজল সমিলে গো। ওই তুই যেন যাবি সে স্বপ্নের ঘরে যেন হেঁটে চলেছিস, সামনের দিকে দৃষ্টি মেলে, তারপরে একটা জায়গায় মাথা কাত করে দাঁড়াবি, দাঁড়িয়ে যেন যেন কারো বাণী কভু কানে আনে, যেন সুদূর থেকে শুনতে পাচ্ছিস, তারপরেই যেন হতাশ হয়ে তুই বসে পড়লি, যেন আনে না কেন। এই বলেতে যে হতাশ হয়ে বসে পড়লি, সে যে কি সুন্দর অভিনয়, সে কথা বলতে আমার এখনো মনের মধ্যে সে একেবারে আলোড়ন তুলে দেয়। সে অদ্ভুত স্মৃতি আমাদের, আমার মহামূল্য। আমাদের শান্তি নিকেতন, সে যে সব হতে আপন আমাদের, সব হতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, মোদের তরুণের মেলা, মোদের খোলা মাঠে খেলা, মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়ায় বিথি বাজায় বনের কলো গীতি সদায়, শালের ছায়ায় বিথি বাজায় বনের কলো গীতি সদায়, পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সে তার বাঁধা যেথা সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক প্রাণে মোদে, প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক প্রাণে মোদে, ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন।